হৃদয় রাঙানো প্রেম, লেখনীতে সিনথিয়া ইসলাম সীমা। পর্ব সংখ্যা ৩৮। গল্প পাঠে আমি তিথি। বরপক্ষের আগমনের মুহূর্তেই হইচই পড়ে গেল রহমান বাড়িতে। মুরব্বীরা সব বেরিয়ে আসলেন তাদেরকে এগিয়ে নিতে। মানুষজনের তেমন বালাই নেই। আলবির ফুপা ফুপি, মামা মামি আর কৃষাণ ও উমর এসেছে তার সাথে। জিনিয়ার বাবা জাবের রহমান এসেছে, সকলের সাথে কুশল বিনিময় করলেন। পরপর সবাইকে নিয়ে চললেন বাড়ির ভেতরে। এইদিকে যতটা সরবরাতায় মেতে আছে বাড়ির সকলে, ঠিক ততটাই নির্জীব হয়ে রুমে বসে আছে জিনিয়া। মেয়েটাকে ঘিরে রাখা কাজিন মহল ও বান্ধবীরা ছুটে গেছে বর আসার কথা শুনে, অথচ তার মধ্যে কোনো অনুভূতি নেই। যাকে ছোটবেলা থেকেই দেখে এসেছে তাকে দেখার আর কি আছে? বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার, নিজের বিয়েতে সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করবে, লুকিয়ে লুকিয়ে জামাই দেখবে, আরও কত কি। কিন্তু তার সব আশাতে পানি ঢেলে দিল তার পরিবার। কোনোরূপ আয়োজন ছাড়াই বিয়ে হয়ে যাচ্ছে তার, তাও এমন একটা মানুষের সাথে যাকে সে দু চোখে সহ্য করতে পারে না। এই জিনিয়া, তোর জামাই দেখি সেই হ্যান্ডসাম, আর তুই বললিস মদন। বান্ধবীর কথায় ভাবনার ছেদ পড়ল জিনিয়ার। বিরক্ত হলো সে, কিছু বলতে নিবে এর মাঝেই আবারও শুনতে পেল বান্ধবীর উচ্ছ্বাসিত স্বর। দোস্ত, দুলাভাই তো একেবারে লাখে একটা, মোটেও হারবি না তুই, বরং তোর সাথে সাথে আমিও জিতে যাব। মানে মানে তোর একটা দেওর আছে? হেব্বি সুন্দর। আমি তো ভাই ফিদা, তুই তাড়াতাড়ি বিয়েটা কর, আমার সেটিং করিয়ে দে বান্ধবী, তাহলে আমিও জিতে যাব। হতাশার নিঃশ্বাস ছাড়লো জিনিয়া, বলতে নিল ফিদা হয়ে লাভ নেই, তার কথার মাঝেই লাগেজ হাতে কক্ষে প্রবেশ করলেন জিনিয়ার আম্মু জেসমিন রহমান। তাকে দেখতেই থেমে গেল দুই বান্ধবীর কথোপকথন। ভদ্রমহিলা সামনে এসে শাড়ি বের করে দিলেন, মেয়ের হাতে ধরিয়ে বললেন, তৈরি হয়ে নাও, একটু পরেই বিয়ের কাজ শুরু হবে। জিনিয়া কোনো উত্তর দিল না, চুপচাপ হাত থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 2 দিন ধরে মায়ের সাথে কথা বলে না সে, পণ করে নিয়েছে আর কখনোই কথা বলবে না। সূর্যের তেজ কমে গিয়ে ধরণীতে নেমে এসেছে এক অদ্ভুত শান্তি। মৃদু বাতাসের ছোঁয়ায় ক্ষণে ক্ষণে দোল খাচ্ছে নবীন পত্তর, আবার কিছু কিছু ঝরে পড়েছে মাটিতে। ভেতরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে এলো কৃষাণ। একটা গাছের নিচে এসে দাঁড়ালো। সেই কখন থেকে বিরক্তি নিয়ে বিয়ে পড়ানো শেষ হওয়ার আশায় বসেছিল সে, অথচ বিয়ে পড়ানো শেষ হওয়ার পরেও বাড়ি ফেরার নাম নেই। এবেলায় আর সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছে ছেলেটা। সহসা পিছন থেকে শুনতে পেল মেয়েদের হাসাহাসির শব্দ। জিনিয়ার কিছু কাজিন আর ফ্রেন্ড সার্কেলরা কিষানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিভিন্ন কথাবার্তা বলছে, আর সামান্যতেই শব্দ করে হেসে উঠছে। আসার পর থেকেই তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো। মাঝে মাঝে এসে বেআই বলে সম্বোধন করছে, ইনিয়ে বিনিয়ে ভাব জমানোর চেষ্টা করছিল। তবে পুরোটা সময় লাপাত্তা ছিল কৃষাণ, যেন আশেপাশে কে কি বলছে, কে কি করছে এসবে কোনো ধ্যান জ্ঞান নেই তার। একবার ফিরেও তাকায়নি কারোর পানে, দৃষ্টি সর্বদা ফোনেই নিবিদ্ধ ছিল। মেয়েগুলোর এমন নির্লজ্জ আচরণ রীতিমতো বিরক্তির মাত্রা বাড়িয়ে যাচ্ছে ছেলেটার। মন চাচ্ছে গিয়ে একটা রামধমক দিয়ে আসতে সবকটাকে। ধমক খেলে এমনিতেই শুধরে যাবে। পরক্ষণেই মনে হলো এসব মেয়েদের সাথে কথা বলে নিজের জবান নষ্ট করা মানে হয় না। এর চেয়ে ভালো বরং অন্য উপায়ে মেয়েগুলোকে একটু হেনস্থা করা যাক। ভাবনা যাই পকেট থেকে ফোন বের করলো কৃষাণ। আঙুলে চেপে কল লাগালো মায়ের নাম্বারে, যেটা আজ থেকে হুমায়রার কাছেই থাকবে। 3 বার রিং হওয়ার মাথাতেই ওপার থেকে কল রিসিভ হলো। সাথে ভেসে আসলো রিনরিনে কণ্ঠ সালাম। আসসালামু আলাইকুম। চেনা পরিচিত কণ্ঠখানা কর্ণকুহরে পৌঁছাতেই ঠোঁটে হাসি ফুটল কৃষাণের। খানিক শব্দ করেই জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কৃষাণের কণ্ঠ বোধহয় পৌঁছালো মেয়েটার নিকট। কথাবার্তা বন্ধ করে নির্জীব হয়ে রইল তারা। মনোনিবেশ করলো যুবকের কথার মধ্যে। হঠাৎ কল করলেন যে, ওদিক দিয়ে কতটুকু এগোলো সবকিছু। কিষানের জবাবের পৃষ্ঠে প্রশ্ন ছুড়ল হুমায়রা। উত্তরে কিষান নিঃশ্বাসের শব্দ ব্যতীত কোনোরূপ সারা শব্দ পাওয়া গেল না। ভুরুকুচকে স্ক্রিনের দিক নজর বুলালো মেয়েটা। কিছুক্ষণ অপেক্ষা করে ডেকে উঠল, শুনছেন? কাঙ্ক্ষিত সম্বোধনে সাড়া পাওয়া গেল মানুষটার। সে মহাবিষ্টের ন্যায় উত্তর করল, ইয়া, আই অ্যাম লিসেনিং ইউ ডিপলি বাইকো। কিষানের বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেল পেছনের রমণীরা। এরই মধ্যে একজন অপরজনের উদ্দেশ্যে তাড়া দিয়ে বলল, এই বাইকের অর্থ কি? তাড়াতাড়ি গুগলে সার্চ কর। অপর মেয়েটি তড়িঘড়ি করে গুগলে সার্চ করলো। প্রদত্ত উত্তর নজরে আসতেই বিস্মরিত কণ্ঠে বলল, বাইকো মানে বউ? সবগুলো অবিশ্বাস্য দৃষ্টি এসে পড়ল মোবাইলের স্ক্রিনের ওপর। হতভম্ব হয়ে এবার স্ক্রিনে তো আর একবার সামনের সুদর্শন পুরুষটির পানে তাকালো। সমবয় আওড়ালো, জামাইয়ের ছোট ভাই বিবাহিত?
জিনিয়ার বান্ধবী বিরোধিতা করে বলল, এটা কি করে পসিবল ভাই? বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করবে নাকি? নিশ্চয়ই গার্লফ্রেন্ড। কথা সম্পূর্ণ করতে সক্ষম হলো না রমণী। ইতিমধ্যেই তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে শোনা গেল যুবকটির ভারী কণ্ঠস্বর। হ্যালো মহারানী, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন আমায়? ওয়ার্ড্রপের ভেতরে আপনার জন্য একটা জিনিস রাখা আছে, দেখুন। আর এইদিকে বিয়ে পড়ানো শেষ, একটু পরেই বাড়ি ব্যাক করছি। কিষানের দৃষ্টি মাটিতে। ফোন কানে চেপে মেয়েগুলোর সামনে দিয়ে অনায়াসে চলে যাচ্ছে সে। তার যাওয়ার পানে হতবিহ্বল চোখে চেয়ে রইল রমণীরা। বুঝতে আর বাকি নেই যে পুরুষটি বিবাহিত। এইদিকে বিস্ময়ে বিমোহিত হুমায়রার মুখ দিয়ে বুলি ফুটছে না। এতক্ষণ গুগলে বাইকো শব্দের অর্থ জেনে নির্বাক হয়েছিল সে। এর মাঝেই কর্ণপাত হলো কৃষাণের আপনি সম্বোধনে বলা বাক্যগুলো। মেয়েটা থমকালো, হকচকালো, হতবিহ্বল চাহনিতে বার কয়েক মোবাইলের স্ক্রিন পরখ করলো। কলদাতার জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ভাসছে দেখে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। খানিক থেমে জানতে চাইল, কি রেখেছেন? তুই নিজেই দেখ। আচ্ছা এখন রাখি, আমি রাতে বাসায় ফিরবো। এখানেই শেষ। এরপর খট করে কলটা কেটে গেল। শুধু রয়ে গেল কিছু বিস্ময়ের রেশ, যাতে ডুবে রইল হুমায়রা। বউ নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। 5 মিনিটের রাস্তা হওয়া সত্ত্বেও বউকে গাড়ি করেই আনা হলো। গাড়ি এসে বাড়ির সামনে থামতেই ভেতর থেকে গিন্নিরা বেরিয়ে এলেন। নাজমিন বেগমের মুখে হাসির জোয়ার। নিজের পছন্দ করা মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে দরজায় দাঁড়িয়ে আছেন তিনি। আলভি গাড়ি থেকে নেমে জিনিয়ার উদ্দেশ্যে হাত বাড়ালো, তবে সেটা উপেক্ষা করলো রমণী। নিজেই গাড়ি থেকে নেমে হাঁটা ধরল। আশেপাশে কোনো কিছুই পরোয়া করলো না। দৃষ্টি কটু ব্যাপারটা সবার থেকে লুকাতে দ্রুত পায়ে জিনিয়ার পাশাপাশি হেঁটে চলল আলভি। দুজনে সে বাড়ির মূল ফটকে দাঁড়াতেই সব নিয়ম মেনে হাসি মুখে তাদেরকে ভেতরে প্রবেশ করালো নাজমিন বেগম। জিনিয়াকে বসানো হলো ড্রয়িং রুমের সোফায়, আর আলভি চলে গেল নিজের রুমে। বরাবরের মতোই রাত করে বাড়িতে ফিরল কৃষাণ, তবে আগের মতো অতটা রাত করে নয়। তখন বিয়ে বাড়ি থেকে ফেরার মাঝপথেই গাড়ি থেকে নেমে নিজের আড্ডা স্থানে চলে গিয়েছে সে। আড্ডা শেষ করে মাত্রই বাড়ি ফিরল। ড্রয়িং রুমে তখনও বড়দের সমাগম, সবাই বিভিন্ন আলাপ আলোচনায় ব্যস্ত। ওইদিকে দৃষ্টিপাত করল না কৃষাণ। সরাসরি নিজ কক্ষে এসে থামল সে। হুমায়রা তখন বিছানায় বসে হাদিসের বই পড়ছিল। বইটা ইকরা আসার পর দিয়েছিল তাকে। ব্যস্ততায় এখনও শেষ করা হয়নি। সুযোগ পেলেই বইটা নিয়ে বসে। বইয়ের মাঝে সবটুকু মনোনিবেশ মেয়েটার। সহসা দরজা খোলার শব্দে মনোযোগ টুটল। দৃষ্টি তুলে তাকালো দরজার পানে। দেখতে পেল কাঙ্ক্ষিত পুরুষের অবব্যয়। অমনি বিকেলের কথা মনে পড়ে মুখটা কালো হলো। কৃষাণের কথায় তখন ওয়ার্ড্রপ খুলে দেখতে গিয়ে উপহার স্বরূপ একটা টকটকে পাকা টমেটো পেয়েছিল সে। এক প্রকার মাথায় আকাশ ভেঙে পড়েছিল মেয়েটার। ভেবেছিল কি না কি রেখে গেছে মানুষটা তার জন্য, আর পেল কি? টমেটো। মেয়েটার অমন মুখের প্রশ্ন ছুড়ল, আপনি কি আমার জন্য টমেটো রেখে গিয়েছিলেন? কেন, পছন্দ হয়নি? একেবারে তাজা দেশি টমেটো। সকালে আড্ডা দিতে গিয়ে ক্ষেতের থেকে পেয়েছিলাম, সেখান থেকে তোর জন্য সবচেয়ে সুন্দর একটা এনেছি। হুমায়রা নিরুত্তর, নির্বাক। উত্তরে কিছুক্ষণ অবাক চোখে চেয়ে রইল মানুষটার পানে। কিছুক্ষণ চুপ থেকে ফের প্রশ্ন ছুড়ল, তখন কলে আমাকে আপনি করে কি আপনি বলছিলেন? কথায় আপনি কিসের আপনি? কোথায় আপনি কিসের আপনি? ভাব দেখে ভুরু উঁচু হলো মেয়েটার। বলল, আপনি কথা ঘোরাচ্ছেন। শোন, ওই লাফাঙ্গার মতো ওর শ্বশুর বাড়িটাও আমার জন্য অস্বস্তিকর। সেখানে আবহাওয়া প্রভাবে ভুলভাল বলে ফেলেছিলাম হয়তো। হুমায়রা বুঝল সামনের পুরুষের থেকে কখনোই কথা আদায় করতে পারবে না সে। অগত্যা হার মেনে নিয়ে নীরব রইল। মনে মনে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে বউ বলে ডাকবে, কত কথা বলবে, অথচ মুখে কিছুটি স্বীকার করবে না। বখাটে পুরুষ। এই হুজুরনি, মনে মনে কি বকছিস? আকস্মিক কণ্ঠে কিছুটা থতমত খেয়ে গেল হুমায়রা। নিজেকে ধাতস্থ করে জবাব দিল, বকিনি, বলেছি। মুখে কিছু স্বীকার করে না, বখাটে পুরুষ। হেসে ফেলল কৃষাণ। কেন জানি এই মেয়েটার মুখে বখাটে শব্দটা শুনতে বেশ আদুরে লাগে তার। রাগ হয় না মোটেও। সে শুষ্ক হেসে বলল, সময় মতো সকল স্বীকারোক্তির তোর নিকটেই প্রদান করা হবে। একটা সময় জিনিয়াকেও রুমে পাঠানো হলো। ইকরা এসে তাকে রুমে দিয়ে গেল। আলভি তখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। পানির শব্দ আসছে ভেতর থেকে। লোকটাকে সামনে না দেখে শান্তি পেল জিনিয়া। নির্দ্বিধায় ফুলে সাজানো বিছানায় উঠে বসলো সে। পরপর এক সাইডে রাখা কোলবালিশটার মাঝখানে রেখে এক পাশ জুড়ে শুয়ে পড়ল। মিনিট 5 মধ্যেই মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আলভি। প্রথমেই চোখ গেল বিছানায় শোয়া অবস্থায় থাকা নববধূর পানে।
পলকের মাঝে দৃষ্টি সরিয়ে নিয়ে নিজের কাজে মন দিল সে। অতঃপর কিছুক্ষণ পর সেও কোনরূপ কথাবার্তাহীন শুয়ে পড়ল অপর পাশে। নবদিনের সূচনা লগ্ন, নিত্যদিনের নিয়ম মাফিকে সকলের ইবাদতের পর্ব চুকিয়ে রান্নাঘরে প্রবেশ করলো হুমায়রা। সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিলেন ইয়াসমিন বেগম। নাজমিন বেগমের বোধ হয় কোনো কাজে অন্যদিকে গেছেন। রান্নাঘরে ঢুকে শাশুড়ির উদ্দেশ্যে সালাম ঠুকলো হুমায়রা। মুচকি হেসে সালামের উত্তর নিলেন ইয়াসমিন বেগম। পরপর হুমায়রার হাতে রুটি বেলার দায়িত্ব দিয়ে বললেন, নাও তুমি বানাও আম্মু, ফেলে দিই। কোনো প্রকার বিরক্তহীন কাজে লেগে পড়ল হুমায়রা। শাশুড়ি বউ মিলে যখন রুটি তৈরির কাজ প্রায় ঘুনিয়ে ফেললো, তখনই রান্নাঘরে আগমন ঘটল নাজমিন বেগমের। নিজের ছেলের বউকে নিয়ে এসেছেন তিনি। তাকে দেখে ইয়াসমিন বেগম হাসি মুখে বলল, আরে আমাদের নতুন গিন্নি যে, এসো এসো আম্মু, এখানে এসো। ভদ্রতার খাতিরে সৌজন্যমূলক হাসলো জিনিয়া। অনিচ্ছে সত্ত্বেও ধীর পায়ে এগিয়ে এলো। তখনই নাজমিন বেগম হুমায়রাকে দেখিয়ে বলল, এই যে ও হলো হুমায়রা, তোমার ছোট যা, মাশাআল্লাহ সবকিছুতে পারদর্শী। তুমি যা যা পারবে না ওর থেকেই শিখে নিতে পারবে। এতক্ষণে কাজ ছেড়ে মাথা তুলে চাইল হুমায়রা, মুখে মিষ্টি হাসি বজায় রেখে বড় যাকে সালাম দিল। মনে মনে সালামের জবাব নিল জিনিয়া, মুখে কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না। মনে হলো যেন নাজমিন বেগমের প্রশংসায় হুমায়রার প্রতি অসন্তুষ্ট হয়েছে সে। চলবে, অনেকদিন পর গল্প দিলাম আজকে, আমার একটু শরীরটা খুবই খারাপ, তাই দিতে পারিনি আজকে। অনেকটা প্রবলেম হয়েছে আমার ভয়েসটা দিতে, তোমরা শুনেই বুঝতে পারবে। চেষ্টা করবো পরের বার যেন একটু ভালো হয়।